টিম টিফিন বক্সের পক্ষ থেকে আজ আপনাদের জন্য থাকছে প্রফেসর অনিশ দেবের লেখা ডিটেকটিভ গল্প সামান্য ঝুঁকি। অনিশ দেব বিখ্যাত মূলত কল্পবিজ্ঞান এবং অ্যাডভেঞ্চার কাহিনীর লেখক হিসেবে। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর অ্যাপ্লাইড ফিজিক্সে এমটেক করেন। তারপর দীর্ঘদিন অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। আমাদের আজকের গল্পের মূল চরিত্রগুলো হলো মায়া, সিদ্ধার্থ, মায়া দিদি সাংবাদিক যিনি এই গল্পের কথক, পুলিশ ইন্সপেক্টর সরকার, ক্রিমিনাল লয়ার যতীন বসু রয় এবং মনোবিদ ডক্টর চিরঞ্জিত রয় চৌধুরী। শুরু হচ্ছে আজকের গল্প সামান্য ঝুঁকি। খবরের কাগজের অফিসের কাজ বড় ঝামেলার। এক হপ্তাহ দিনে ডিউটি, তো পরের হপ্তাহ রাতে। মেয়ে বলে আমাকে নিউজ এডিটর মোটেই খাতির করেন না। লোকটার দয়া মায়া বলে কিচ্ছু নেই, একেবারে পাষণ্ড। সেই জন্যেই বোধহয় এই পাগল খুনির রহস্য রিপোর্ট করার জন্য আমাকে লাগিয়ে দিয়েছে। রোববার দিনটা আমার ছুটি থাকে, তাই সন্ধ্যের দিকে মায়ার বাড়িতে গিয়েছি। সিদ্ধার্থ বাড়িতেই ছিল। দরজা খুলে আমাকে দেখেই বলে উঠল, দিদি আজ রাতে খেয়ে যাবে, মুরগি এনেছি। তারপর ঘরের দিকে মুখ ফিরিয়ে চেঁচিয়ে বলল, মায়া, তোমার গ্রেট এল্ডার সিস্টার এসেছে। সিদ্ধার্থ মোড়ে থাকলে দারুণ মজা করতে পারে, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ওকে কেমন মন খারাপ করে বসে থাকতে দেখেছি। আজ আমার কপাল ভালো, ওকে দেখে মনে হচ্ছে মেজাজেই আছে। ডিনার টেবিলে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগির হাড় চিবোচ্ছি। হঠাৎ সিদ্ধার্থ বলল, দিদি কাল আমি দিল্লি যাচ্ছি, বিকেলে ডিলাক্সে। আমি খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলাম, কদিনের জন্য? সামনের সোমবার এসে যাব। 7 দিন? কথাটা বলেই মনে হলো এভাবে চেঁচিয়ে না উঠলে ভালো হতো। সিদ্ধার্থ কি মনে করলো কি জানে। মায়ার কাছেই শুনেছি মাঝে মাঝে ও যেরকম হঠাৎ করে মুখে কুলু পেটে বসে পড়ে, তারপর ওর মেজাজ ফেরানোই এক ছক মারি। মায়া বলল, কেন, টনি রয়েছে না, ও আমাকে বিপদে আপদে বাঁচাবে। সেরকমই বটে। 4 বছরের বাচ্চা ছেলে যে এখনো ভালো করে চাঁদ আর সূর্যের তফাৎ বুঝতে শেখেনি, সে বাঁচাবে তার মাকে। মায়া হেসে বলল, দিদি তোর আবার একটু বেশি বেশি, নে মন দিয়ে খাতো। তারপর সিদ্ধার্থর দিকে তাকিয়ে বলল, আর তুমি মিছিমিছি ভেবো না, আমারও তো ভয়টাই নেই। ব্যাপারটা বেশি বেশি মোটেই নয়। অন্তত আয়রন ম্যানের কীর্তিকলাপ যারা জানে তারা নিশ্চয়ই বুঝবে। গত 1.5 মাসে আয়রন ম্যান নামের এই পাগল খুনি মোট 6টা খুন করেছে। ভারী দাতব কোনো অস্ত্র দিয়ে সে বিভৎসভাবে থেতলে দিয়েছে 6 জন তরুণীর মাথা। আর ঘটনাস্থল থেকে চুরি গেছে তাদের কিছু অন্তর্বাস। অন্তত তাদের বাড়ির লোকেরা সেরকমই বলেছে জবানবন্দিতে। প্রথম খুনটা হয়েছিল মুরারি পুকুরের একটা ফ্ল্যাট বাড়িতে 1.5 মাস আগে।
তারপর একে একে শ্যামবাজার, মানিকতলায়, হাতিবাগান অঞ্চলে দুটো, আর শেষ দুর্ঘটনাটা ঘটেছে অরবিন্দ সেতুর কাছাকাছি মাত্র দিন 10 আগে। মৃত তরুণীদের মধ্যে বেশ কয়েকটা মিল লক্ষ্য করা গেছে। তারা প্রত্যেকেই ঘোর যুবতী, সুন্দরী এবং বিবাহিতা। খুনের সময় তাদের স্বামীরা কেউই বাড়িতে ছিল না। দুজন তো একেবারে কলকাতার বাইরে গিয়েছিল। এই সিদ্ধার্থ যেমন কাল যাচ্ছে। আর খুনের সময় তারা কেউ টু শব্দটি করতে পারেনি। খুনের কায়দাটাও মোটামুটি একই। ওই পাঁচিল টপকে কোনো কৌশলে দরজার ছিটকিনি খুলে খুনি ঘরে ঢুকেছে, অথবা দরজায় আলতো টোকা দিয়ে মেয়েটিকে দরজা খুলতে প্ররোচিত করেছে। কারণ 3টি খুনের ঘটনায় মৃতদেহ পাওয়া গেছে রক্তাক্ত বিছানায়। হয়তো শিকারকে ঘুমন্ত অবস্থাতেই খতম করেছে খুনি। আর অন্য 3টে ঘটনায় মৃতদেহ পড়েছিল দরজার কাছেই মেঝেতে। প্রত্যেক ক্ষেত্রেই মেয়েগুলোকে যেন ধুরমুষ পেটানো হয়েছে। তারা মারা যাওয়ার পর তাদের ঘর থেকে সায়া অথবা ব্রেসিয়ার যা হোক কিছু একটা নিয়ে সরে পড়েছে খুনি। তবে কোনো খুনের ঘটনাতেই কোনো অচেনা হাতের ছাপ পাওয়া যায়নি। ফলে পুলিশের ধারণা যে খুনি গ্লাভস ব্যবহার করেছে। তাছাড়া 6 জন মেয়ের একজনকেও খুনি রাতে লাঞ্ছিত হতে হয়নি। এ পর্যন্ত একটি মাত্র সূত্র পুলিশ পেয়েছে, তা হলো এক প্রত্যক্ষদর্শীর সন্ধান। একটি অকুস্থল থেকে সরে পড়ার সময় খুনিকে এক প্রৌঢ় ভদ্রমহিলা দেখে ফেলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মহিলা লোকটিকে দেখেছেন রাতের বেলা, চাঁদের আলো এবং পিছন থেকে। যে মেয়েটি খুন হয় সে তার স্বামীর সঙ্গে মানিকতলার একটি ফ্ল্যাটে থাকত। ওই বাড়িরই দোতলার ফ্ল্যাটে থাকেন ওই সাক্ষী ভদ্রমহিলা। ঘটনার দিন রাতে বেড়ালের ঝগড়ায় তার ঘুম ভেঙে যায়। রাত তখন প্রায় 2:30 হবে। সামনের ঝুল বারান্দায় এসে দাঁড়াতেই একটি লোককে দেখতে পান তিনি। বাড়ির উঠোন পেরিয়ে চলে যাচ্ছিল সে। মহিলাটি এত ভয় পেয়ে যান যে চিৎকারও করতে পারেননি। এই সাক্ষ্যে পুলিশের তেমন কোনো সুবিধা হয়নি, কারণ শুধুমাত্র পোশাক আশাক আর চেহারার আন্দাজ দিতে পেরেছেন তিনি। মহিলার কথা মতো খুনির পোশাক ছিল কালো অথবা গাঢ় নীল রঙের, ঠোলা জামা, চাপা প্যান্ট, হাতে ছোট্ট একটা ব্যাগ ছিল। উচ্চতা প্রায় 5 ফুট 8-9 ইঞ্চি আর ওজন 70 কেজি মতো। আমি কিছুটা সামলে নিয়ে ধীরে ধীরে বললাম, মায়া, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আচ্ছা তুই বল, এখান থেকে অরবিন্দ সেতু, মানিকতলা কি বা এমন দূর? মায়া বাঁ হাত দিয়ে কপাল থেকে চুল সরালো, তারপর টনির মুখে ভাত গুঁজে দিয়ে বলল, আমাকে খুন করা অত সহজ নয়, ভুলে যাস না আমি এখনো যোগব্যায়াম করি। না, এ কথাটা মিথ্যে নয়। যারা ছোটবেলা থেকে যোগব্যায়াম শেখে, এই যেমন মায়া তো ছোটবেলা থেকেই যোগব্যায়াম শেখে। মায়ার করণটাও বেশ শক্তপোক্ত। কিন্তু আয়রন ম্যানের শক্তির কাছে এই শক্তি কতটুকু? সিদ্ধার্থ হেসে বলল, এল্ডার সিস্টার, তুমি তোমার ইয়াঙ্গার সিস্টারটিকে চেনো না। আমার গলায় ঝুলে পড়েছে।
আমি জানি এ কি জিনিস। আয়রন ম্যানের বাবারও ক্ষমতা নেই এ বস্তুটির গায়ে আঁচড় কাটে। মায়া কপট রাগ দেখিয়ে বলল, ইয়ার কি না, হাতাহাতি লড়াই হলে তোমাদের মতো অনেক ছেলেকে আমি ঘোল খাওয়াতে পারি। সিদ্ধার্থ মাথা ঝুঁকিয়ে সেলাম জানানোর ভঙ্গি করে বলল, সেটা আমার চেয়ে কে আর ভালো জানে ম্যাডাম। সে কথাই তো এল্ডার সিস্টারের মাথায় ঢোকাতে চেষ্টা করছিলাম। আমি অল্প হেসেই আবার সামলে নিলাম। বললাম, ঠাট্টা নয়। যে ভদ্রমহিলা খুনিকে দেখেছেন তিনি বলেছেন লোকটার চেহারা বেশ ভালো, এই সিদ্ধার্থর মতোই হবে। তার সঙ্গে তুই কি করে? সিদ্ধার্থ খাওয়া শেষ করে জলের গিলাস তুলে নিয়েছিল। হাতের একটা ভঙ্গি করে বলল, ও চেহারা আমার মতো? তাহলে তো বেচারার জেতার কোনো আর আশাই দেখছি না। এবারে দিল্লিতে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যানুয়াল কনভেনশন হচ্ছে, সেই সঙ্গে নতুন নতুন প্রোডাক্টের এক্সিবিশন। আমাদের কোম্পানিও পার্টিসিপেট করছে, আমার না গেলেই নয়। আর তাছাড়া আমি জানি সিদ্ধার্থ কি বলবে। ও শুধু যে একটা ইলেকট্রনিক্স ফার্মের সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ার তাই নয়, নিজের টিভি ভিসিআর আর এইসব সারানোর কাজকর্ম করে। কোম্পানির কাজে মাঝে মাঝেই ওকে 2-4 দিনের জন্য বাইরে যেতে হয়। এবারের এক্সিবিশনে অনেক নতুন নতুন জিনিসপত্র দেখতে পাবে, এ সুযোগ ছাড়া ওর পক্ষে মুশকিল। তবে 7 দিনটাই বড্ড বেশি। সল্টলেক জায়গাটাও এমনিতে খুব নির্জন, সেখানে মায়া, টনি আর ওই বাচ্চা মেয়েটা থাকবে 7 দিন। আমি আর থাকতে পারলাম না, লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম, সিদ্ধার্থ তুমি কি মনে করবে আমি জানি না, তবে এই 7 দিন আমি মায়ার সঙ্গে থাকবো। বাড়ির লোক বলতে আমার বৃদ্ধ বাবা আর ছোট্ট ভাই অলোক। অলোক চাকরি করে, তবে সংসারের দিকে ওর খুব নজর, ও সব সামলে নেবে। মায়াকে বললাম যে কোনো অসুবিধে হবে না, কাল সন্ধ্যের পরে আমি তল্পি তলপা নিয়ে আসছি। মায়া বলল, বাহ, তাহলে তো ভালোই, আমি একটু ভরসা পাবো। তবে তোর ভয় নেই রে, আয়রন ম্যান আমাকে কিছু করবে না। লোকটা শুধু সুন্দরী মেয়ে দেখে খুন করে। সিদ্ধার্থ টিভি দেখতে দেখতে ঘাড় বেঁকিয়ে তাকালো বউয়ের দিকে। তাতে তুমি মোটেও বাদ পড়ছো না। সিদ্ধার্থর গলায় ঠাট্টা ছিল না, ভালোবাসা ছিল, চোখেও। মায়া স্বামীর দিকে তাকিয়ে আদুরে হাসি হাসল, কিন্তু মায়ার চোখ দেখে স্পষ্ট বুঝলাম নিজের সৌন্দর্য সম্পর্কে কোনো রকম ভুল ধারণা ওর নেই। ও যদি সুন্দরী হয়ে থাকে তাহলে সেটা স্রেফ সিদ্ধার্থর চোখে। এমনিতেই তো চেহারা রোগার দিকে, নাকটা বেশি লম্বা, আর গায়ের রঙও মাজা। রূপ না থাকুক, মায়ার গুণ অনেক। ভীষণ সমাজদার, দায়িত্বপরায়ণ আর কাজ পাগল। তাছাড়া ওর ব্যবহারটাও বেশ মিষ্টি। সিদ্ধার্থ মায়ার ব্যাপারে রীতিমতো পাগল, সুতরাং সে যে বউকে সুন্দরী দেখবে তাতে আর আশ্চর্য কি। সত্যি কথা বলতে কি, যখন হঠাৎই মায়ার সঙ্গে সিদ্ধার্থকে প্রথম দেখি তখন রীতিমতো অবাক হয়েছিলাম। কারণ সিদ্ধার্থর কাঠামো লম্বা, গঠন মজবুত, গায়ের রং ধবধবে ফর্সা, মাথায় ঘন কোকড়া
আঁচড়ানো চুল, সব মিলিয়ে দেবতার মতো চেহারা। এছাড়াও ওর মধ্যে কোথাও যেন একটা আলগা আকর্ষণ রয়েছে, যার জন্য ওকে সবাই ভালোবাসে। মনোনিকেতন নামে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্র আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে। সেখানে সাইকিয়াট্রিক নার্সের কাজ করত মায়া। ওর পড়াশোনাও ছিল সাইকোলজি নিয়ে, অনার্স নিয়ে পাশও করেছে। তারপর নার্সিং ট্রেনিং নিয়ে এই মনোনিকেতনের চাকরিটা নেয়। ওই চাকরি যখন মাস 5-6 পুরনো হয়েছে, তখন সিদ্ধার্থ এসে ভর্তি হয় ওই মনোনিকেতনে। সিদ্ধার্থ চাকরি করত একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের ইরেকশন সাইটে হলদিয়ায়। সেখানে প্ল্যান্টের প্রায় 13 মিটার উঁচু প্ল্যাটফর্ম থেকে পড়ে যায় নিচে। কিন্তু আশ্চর্যভাবেই ওর শরীরে তেমন আঘাত পায়নি। নিচে একটা জাল থাকায় অনেকটা বেঁচে যায়। সুতরাং অল্প কদিনেই ও সেরে ওঠে। কিন্তু তখন ধরা পড়ে যে ওর মনে একটা ভয়ানক ক্ষত হয়ে গেছে। মনের চিকিৎসার জন্য সিদ্ধার্থ কলকাতায় চলে আসে। মন যাদের ভাঙা, তারা ভালোবাসা আর অনুভব ঘেরা জগৎ খুঁজে বেড়ায় প্রাণপণে। মায়ার কাছেই শুনেছি, রোগী আর ডাক্তার যদি দুজনেই পুরুষ অথবা মেয়ে হয়, তাহলে তাদের মধ্যে সাময়িকভাবে পিতা পুত্র বা মা মেয়ের সম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ প্যারেন্ট কমপ্লেক্স। আর যদি তাদের একজন পুরুষ আর একজন মেয়ে হয়, তাহলে অনিবার্যভাবে গড়ে ওঠে এক বিচিত্র ভালোবাসার সম্পর্ক। নার্স বা ডাক্তাররা এই ব্যাপারটা বোঝেন, কিন্তু রোগী তখন বোঝার মতো অবস্থায় থাকে না। পরে সেরে উঠলে অবশ্য তাদের এই ভ্রম কেটে যায়। যেসব রোগীর অসুখ তেমন গভীর নয়, তাদের সাথে নার্সের সম্পর্কই বেশি গড়ে ওঠে। কিন্তু অভিজ্ঞ নার্সরা জানেন এই সাময়িক ভালোবাসা স্রেফ একটা অসুখের ঘোর। সিদ্ধার্থ যখন প্রথম মনোনিকেতনে ভর্তি হয়, তখন তার মানসিক অবস্থা গোলমেলে ছিল। কিন্তু সামান্য চিকিৎসার পরেই ও আশ্চর্যজনকভাবে দ্রুত সেরে উঠতে থাকে। তখন ওর একমাত্র ওষুধ ছিল ঘুমের ট্যাবলেট আর বিশ্রাম। মায়া ওর পরিচর্যার দায়িত্বে। সুতরাং সিদ্ধার্থর বোন আঁকড়ে ধরেছিল ওকে। মায়া জানতো এটা নেহাতি একটা অসুখের ঘোর। অসুখ সেরে গেলে এই ভালোবাসা মিলিয়ে যাবে। এর আগেও তো এরকম হয়েছে দু একবার। সিদ্ধার্থ ক্রমেই সেরে উঠছিল, কিন্তু মায়ার প্রতি ওর ভালোবাসার অসুখটা কিছুতেই সারছিল। মায়া আমাকে একদিন হেসে বলেছিল, দিদি, তোকে কি বলবো, তখন আমার অবস্থাও খুব খারাপ। সিদ্ধার্থকে একবার না দেখে 10টা মিনিট স্থির থাকতে পারতাম না। সেই সময় মায়া নাকি মনে মনে ভাবতো, ইস, সিদ্ধার্থর এই অসুখের ঘোরটা যদি সত্যি হয়, তাহলে কি দারুণ হয়। শেষ পর্যন্ত মায়ার অনুমানই ঠিক দেখা গেল। সিদ্ধার্থ প্রায় সরাসরি ওকে জানালো নিজের ভালোবাসার কথা। তখন মায়ার বয়স 27 আর সিদ্ধার্থরও তাই। সুতরাং ব্যাপারটা যেন নেহাত ছেলে মানুষ। কচি প্রেম তাও নয়, কিন্তু তা সত্ত্বেও মায়া ভয় পাচ্ছে।
সিদ্ধার্থর মতো একজন রূপবান সুপুরুষ যদি সত্যি সত্যি ওর মতো একজন অসুন্দরী সাধারণ মেয়ের প্রেমে পড়বে, এই ব্যাপারটা ও ঠিক মেনে নিতে পারছিল না। ও ভাবছিল সিদ্ধার্থর বোধহয় ঘোর কাটতে দেরি হচ্ছে। তাই ও সিদ্ধার্থকে বলে আরো সময় নিয়ে ঠান্ডা মাথায় ভাব। ছোটবেলা থেকে সিদ্ধার্থর মা বাবা নেই, কাকা কাকিমার কাছে মানুষ। মায়া ওকে বলে 1 মাস সিদ্ধার্থ যেন ওর সঙ্গে দেখা না করে, কোনো চিঠিপত্রও না দেয়। তারপরেও যদি সিদ্ধার্থর এই ঘোর না কাটে, তাহলে সে যেন কাকা কাকিমার অনুমতি নিয়ে মায়ার সঙ্গে দেখা করে। তখন মায়া ওকে আর ফেরাবে না। না, মায়া ফেরাতে পারেনি সিদ্ধার্থকে। ও 28 দিনের শেষেই মায়ার কাছে এসে হাজির। মায়া বলেছিল 1 মাস তো এখনো হয়নি। ধরে নাও না, এটা লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস। এরপর আর মায়া না বলেনি। আর আমরাও খুশি হয়ে ওদের বিয়ে দিয়ে দিয়েছি। পুরনো চাকরি থেকে সিদ্ধার্থ পাকাপাকি ভাবে ছুটি নিয়ে নিয়েছিল, কিন্তু ইলেকট্রনিক্সে ওর দক্ষতা থাকার জন্য আরো একটা চাকরি পেয়ে গেল অল্প সময়ে। একই সঙ্গে টিভি ভিসিআর রিপেয়ারের একটা সার্টিফিকেট কোর্সও করে ফেলল। তারপর সল্টলেকে এই 2 তলা ছোট্ট বাড়িটা ভাড়া নিয়ে গুছিয়ে সংসার করতে লাগলো। মায়াও এই সময় চাকরিটা ছেড়ে দিল। বিয়ের 2 বছর পরেই টনি এলো। মায়া মা হয়ে গেল। ওই সময় ওর পেটের রোগ দেখা দেয়। তখনই ডাক্তারের পরামর্শ মতো যোগব্যায়াম শুরু করে। ছোটবেলা থেকেই তো যোগব্যায়াম শিখতো, শুধু মাঝে ওই বছর 3 ফাঁক পড়েছিল। মায়া বলল আর পারি না, এই বছর দেড়েক আগে গেল স্টোনম্যানের ঝামেলা, আবার এখন আয়রন ম্যান। দুটো একই লোকই নয় তোরে। আমি বললাম না, বরং একেবারেই আলাদা, অন্তত পুলিশের তো তাই মত। তারপর নানান কথার পিঠে আবার এসে গেল সিদ্ধার্থর কথা। মায়াই তুলল। বেশ খুশি মুখে ওদের বিয়ে নিয়ে নানান কথা বলতে লাগলো। একসময় আমি জিজ্ঞেস করলাম, সিদ্ধার্থর মানসিক কোনো গোলমাল এখন আর আছে? উত্তর দিতে মায়া এতক্ষণ সময় নিল যে আমি সোজা হয়ে বসে ওর মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমি কি ওর নরম জায়গা স্পর্শ করেছি? অনেকক্ষণ চুপ করে থেকে শেষে মায়া বলল, না, সেরকম কিছু নেই, তবে অ্যাক্সিডেন্টে ওর বাইরের চেয়ে ভেতরে আঘাত লেগেছিল বেশি। তাছাড়া আমি তো ওর ব্যাপারটা পুরোপুরি জানি, ওর বরাবর একটু ইমোশনাল প্রবলেম আছে। তার মানে? আমার ভুরু কুঁচকে গেল। মানে অনেকটা স্কিজোফ্রেনিয়া টাইপের। স্কিজোফ্রেনিয়া? সে তো রীতিমতো ভয়ের ব্যাপার। দূর, ভয় আবার কি? তুই যেরকম ভয়ের ভাবছিস এটা সেরকম নয়। সিদ্ধার্থ এখন যেরকম আছে সেরকমই থাকবে, এর চেয়ে খারাপও হবে না, এর চেয়ে ভালোও হবে না। আমি তো ওর ব্যাপারটা গোড়া থেকে জানি, তাছাড়া এতদিন ঘর করছি,
তাই শুধু মাঝে মাঝে চুপচাপ হয়ে যাওয়া ছাড়া আর কোনো গোলমাল নেই। ওর মনের ভেতরে আলাদা জগতের মতো একটা জায়গা আছে। ও যখন চুপচাপ হয়ে যায় তখন ওই ভেতরের দুনিয়ায় ঢুকে বসে থাকে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। তোর এত কথার মার প্যাচ আমার মাথায় ঢুকছে না। সব জেনে শুনে তুই ওকে কি করে বিয়ে করলি? এতে অবাক হওয়ার কি আছে? আমি ওকে ভালোবাসি। এটা কোনো জবাব হলো না। জ্যাক দ্য রিপারকে ভালোবাসলে তুই তাকেই বিয়ে করতে পারতিস। ওহ দিদি, সেটা তো স্কিজোফ্রেনিক নয়, ওর শুধু সামান্য ওই ধরনের ঝোঁক আছে। ওর ওই রকম একটা ঝোঁক আছে জেনেও তুই ওকে বিয়ে করার ঝুঁকি নিয়েছিলি? তুই বলেছিস ঠিকই, ঝুঁকির ব্যাপারটা আমি চিন্তা করেছিলাম। তবে সিদ্ধার্থ যেরকম পাগলের মতো ভালোবাসতো আমাকে, তাতে ওই চিন্তাটা শেষ পর্যন্ত টেকেনি। তোকে যদি খুন করতে আসে তাহলেও তুই চুপচাপ করে সেটা মেনে নিবি? সিদ্ধার্থ যদি বদ্ধ পাগলও হয় তাহলেও ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওকে আমি দারুণ ভালোবাসি রে, ওর জন্য আমি সব কিছু করতে পারি। মনে হয় ও যদি খুনি হয় তাহলে খুন হতে আমার আর আপত্তি থাকবে না। আমার পিঠ থেকে দুটো পাহাড়ি কাঁকড়া পিছে নেমে গেল সর করে। মোদ্দা কথা, তুই ওকে ভালোবাসিস, আমিও ওকে পছন্দ করি। সিদ্ধার্থর মতো ছেলেই হয় না। মায়া শোবার ঘরের দিকে হাঁটা দিয়েছিল, আমি ডাকলাম ওকে। তোর কাছে পাতিলেবু আছে? থাকলে এক গ্লাস শরবত করে খেতাম। রান্নাঘরে আছে, চল দিচ্ছি। একতলার পিছন দিকটায় রান্নাঘর, বেশ বড় আর গোছা। আমি দূরের কোণে রাখা ফ্রিজ খুলতে গেছি, অমনি নজর গেল সামনের জানলার দিকে। থমকে দাঁড়ালাম। মায়াকে বললাম, আলো নিভিয়ে এদিকে আয়। আমার সামনেই গ্রিল দেওয়া খোলা জানলা, জানলার পরেই একটা সরু গলিপথ, তারপরেই আর একটা বাড়ি। বাড়ির একটা জানলা মায়াদের রান্নাঘরের জানলার প্রায় মুখোমুখি। ও বাড়ির জানলায় কাচের সার্সি দেওয়া, তবে ঘরের ভিতরের আলো জ্বলছিল, সেটা বোধহয় খেয়াল করে। মেয়েটি বোধহয় সবে বাইরে থেকে ফিরেছে, এখন পোশাক ছাড়ছে। পরনে সবুজ আর নীল মিশানো গার্ডেন শাড়ি, গাঢ় নীল ব্লাউজ। মায়া চাপা গলায় বলল, মিসেস কাপুর মডেলিং করে। আমি এরম করি না কি রে? স্বামী বিরাট বিজনেসম্যান, মাসের মধ্যে অর্ধেক দিন বাইরে। গ্ল্যামার গার্ল বউ মডেলিং করে বেড়াচ্ছে, অবশ্য টাকাও আসছে অনেক। হ্যাঁ, মনে পড়ছে, ড্রিম সাবানের বিজ্ঞাপনে মিসেস কাপুরের ছবি দেখেছি। এবারে আসল কথা জিজ্ঞেস করলাম, সিদ্ধার্থ কখনো এই দৃশ্য দেখেছে? না দেখার কি আছে, আমি অনেক সময় ওকে হাতে নাতে ধরেছি। সিদ্ধার্থ যে ওকে লুকিয়ে লুকিয়ে দেখে, তাতে তোর খারাপ লাগে না? কেন খারাপ লাগবে কেন? ও তো আর মিসেস কাপুরের সঙ্গে শুতে যাচ্ছে না, বরং এসব দেখলে সিদ্ধার্থ ভালোবাসা জাগিয়ে ওঠে, তাতে আমারই লাভ। নিয়ে আমার শুতে যা, কাল সকালেই তো তোকে আবার কাজে বেরোতে হবে। ও অগত্যা উঠে পড়লাম। এরকম উড়োফোন প্রায় আসে আমাদের দপ্তরে। সুদেব চ্যাটার্জি এগুলো পাত্তা দিলেন না, বরং আমাকে বললেন লালবাজারে গিয়ে আয়রন ম্যানের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা দেখতে। কথাটা ঠিকই,
এখন রোজকার কাগজে আয়রন ম্যানের খবর থাকা চাই, তা না হলে কাগজের বিক্রি পড়ে যাবে। উল্টোডাঙ্গা ভিআইপি রোডের মোড়ে নেমে পড়লাম কয়েকটা জিনিস কেনাকাটার জন্য। একটা কোল্ড ক্রিম, একটা নেল পলিশ, আর হজমের জন্য এক ফাইল কার্মোজাইন। এটা আমাকে থেকেই খেতে হচ্ছে। মাঝে মাঝে বুঝতে পারি যৌবন এলাকার পাঁচিল ডিঙিয়ে আমি বোধহয় ঢুকে পড়েছি মাছ বৈশী এলাকায়। সন্ধে হয়ে গেছে। মায়ার বাড়ির সামনে নেমে পুরনো কথাটা আবার মনে হলো। এলাকাটা বেশ নির্জন, আয়রন ম্যানের কাজ সারার পক্ষে আদর্শ। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন করে উঠল। কাজল দরজা খুলে দিয়েছিল। আমি ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। শাঁখের আওয়াজ পেলাম। মায়া সন্ধ্যা দিচ্ছে। আমি আমার ছোট ঘরটায় এসে চটপট একটা রিপোর্টের কপি তৈরি করে নিলাম। তারপর গালে একটু ক্রিম ঘষে নিয়ে কি করব ভাবছি, হঠাৎই মনে হলো ওষুধের শিশিটার মুখটা খুলে রাখি। প্যাঁচ ঘুরিয়ে অ্যালুমিনিয়ামের সিলটা ভাঙতে পারলাম না। তখন একটা উপযুক্ত অস্ত্রের জন্য এপাশ ওপাশ খুঁজতে লাগলাম, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না। অগত্যা মায়ার শরণাপন্ন হলাম। মায়া উলবন ছিল বিছানায় বসে। দোতলায় চিলেকোঠায় দেখ, ওটা সিদ্ধার্থ টিভি সারানোর ঘর। ওখানে ছাই পাস যা যা সব পাবি। ঘরে ঢুকেই ডান দিকের দেওয়ালে আলোর সুইচ আছে। সুতরাং গেলাম দোতলার স্ক্রু ড্রাইভারের কাছে। ছাদের ওপরে ডান দিক থেকে 8x6 মাপের ছোট্ট একটা ঘর। আলো জ্বালতেই ঘরের গোটা চেহারাটা ফুটে উঠল। ঘরের মেঝের এক পাশে তার, প্লায়ার্স, হাতুড়ি, সল্ডারিং আয়রন ইত্যাদি এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। এছাড়া রয়েছে 3টে চৌকোনো কাঠের বাক্স। তার ভেতরেই নানা পার্টসের টুকরো, হয়তো টিভি কিংবা ভিসিআর এর। ঘরের ডান দিকের কোণেই একটা টুলের ওপর বসানো রয়েছে ছোট্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তার পিছনেই প্লাগ পয়েন্ট। ওপাশে একটা ছোট্ট কাঠের আলমারি। এদিক ওদিক কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমি এগিয়ে গিয়ে আলমারিটার দরজা খুললাম। আলমারির দরজা খুলেও যেন সেই একই দৃশ্য। তবুও তারই মধ্যে একটা বড় প্লাস্টিকের বাক্স চোখে পড়ল। বাক্সটা খুলতেই একটা স্ক্রুড্রাইভার পেয়ে গেলাম, কিন্তু একই সঙ্গে আরো কয়েকটা জিনিস নজরে পড়ল আমার। একটা খুব সরু আর লম্বা নোজ প্লায়ার্স, একটা সরু হ্যাকস, একটা লম্বা চ্যাপ্টা স্টিলের পাত, একটা শিশিতে জলের মতন কি যেন একটা রয়েছে, আর একজোড়া কালো দস্তানা। শেষ 3টে জিনিস আমাকে একটু ভাবিয়ে তুলল। প্রথমে স্টিলের পাতটা চিনতে পারলাম। দরজায় হুড়কো বা খিল খোলার কাজে চোর ছাঁচরেরা এই ধরনের জিনিস ব্যবহার করে। মনে পড়লো একবার লালবাজারের একটা চোরের কাছে এইরকমই একটা পাত দেখেছিলাম।
শিশির বস্তুটা কি জিনিস সেটা ভালো করে দেখার জন্য শিশিটাই তুলে নিলাম হাতে। শিশির ছিপিটা কাঁচের, সেটা খুলতেই গাঢ় সাদা ধোঁয়ার মতো কয়েকটা রেখা বেরিয়ে এলো বাইরে, সঙ্গে ঝাঁঝালো গন্ধ। অ্যাসিড নাকি? তাড়াতাড়ি ছিপি বন্ধ করে ওটা আবার জায়গা মতো রেখে দিলাম। আমার মাথাটা কেমন যেন গলিয়ে যাচ্ছিল। নোজ, প্লায়ার্স, হ্যাকস, স্টিলের পাত, অ্যাসিড, কালো দস্তানা, এসব সিদ্ধার্থের কোন কাজে লাগে? কিন্তু তা সত্ত্বেও একটা দম ফাটা কৌতূহল, নাকি রিপোর্টার হওয়ার সহজাত সন্দেহবাতিক অভ্যেস কাজ করতে লাগলো আমার মনের মধ্যে। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আলমারিটা হাতড়াতে শুরু করলাম। আলমারির একেবারে নিচের তাকটা দেখার জন্য আমাকে মেঝেতে প্রায় হুমড়ি খেয়ে পড়তে হলো। ওটা হাতড়ে কয়েকটা বই পেলাম, বেশিরভাগই বোধহয় ইলেকট্রনিক্সের। তাছাড়া বেশ কয়েকটা ছেঁড়া ময়লা কাপড়ের টুকরো, কিন্তু কাপড়ের টুকরোগুলোকে টানাটানি করার সময় বেরিয়ে এলো দুটো আধময়লা ব্রেসিয়ার। আরো খোঁজাখুঁজি করতে পাওয়া গেল দুটো সায়া, আরো দুটো ব্রেসিয়ার, 4টে ব্রেসিয়ার। খুঁটে দেখলাম 4টে যে 4 ধরনের তাতে কোনো সন্দেহ নেই, আর সেটা বোঝার জন্য অন্তর্বাস বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এছাড়া এগুলোর মাপও সমান নয়। একবার মনে হলো এই পোশাকগুলো মায়ার নয় তো, কিন্তু আমি ভালো করে জানি অন্তর্বাসের ব্যাপারে মায়া একটু সেকেলে ধরনের। লেসের স্বচ্ছ কারুকাজ বা সামনের হুক এসব ওর পছন্দ নয়, অথচ 3টে ব্রাতেই এরকম ব্যাপার রয়েছে। 4 নম্বরটা অবশ্য সাদাসিধে, তবে তার মাপ মায়ার পক্ষে বেশ বড়। প্রায় সঙ্গে সঙ্গেই আমার একটা ব্যাপার মাথায় এলো। না না, সিদ্ধার্থ আয়রন ম্যান নয়, কারণ মায়ার কথা অনুযায়ী মিসেস কাপুরকে সিদ্ধার্থ বহুবারই নগ্ন অথবা অর্ধনগ্ন অবস্থায় দেখেছে। মিসেস কাপুর তরুণী, সুন্দরী, আয়রন ম্যানের শিকাররাও তাই। তাছাড়া সিদ্ধার্থ নিশ্চয়ই জানে মিস্টার কাপুর ব্যবসার কাজে মাসের অর্ধেকটা সময় বাইরে বাইরে কাটান, সুতরাং সিদ্ধার্থ যদি আয়রন ম্যান হবে তাহলে মিসেস কাপুরকে এখনো খুন করেনি কেন? প্রশ্নটা মনে জেগে ওঠা মাত্রই তার উত্তরটাও উঁকি দিল। উত্তরটা সিদ্ধার্থর পক্ষে সুবিধাজনক নয়। যারা পাগল হয় তারা সব সময় বোকা হয় না। বিদেশে এরকম বহু পাগল খুনির নজির আছে যারা ভীষণ চালাক ছিল, যেমন বস্টন স্ট্র্যাংলার, জ্যাক দ্য রিপার এরা। সিদ্ধার্থ নিশ্চয়ই মিসেস কাপুরকে খুন করার মতো বোকা নয়, কারণ মিসেস কাপুর ঠিক ওর পাশের বাড়িতেই থাকেন। খুন করার পক্ষে বড় বেশি কাছাকাছি। কিন্তু অনেক ভেবেও আর অন্য কোনো কারণ খুঁজে পেলাম না। এবার আমি ঘেন্না না করে অন্তর্বাসগুলোকে শুকে দেখতে লাগলাম। অনেকক্ষণ ধরে আপ্রাণ চেষ্টা করে মাত্র 4টি গন্ধ আলাদা বলে ঠাউর হলো। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। আমার দেরি দেখে মায়া কি উপরে উঠে আসছে, সুতরাং যত তাড়াতাড়ি পারি জিনিসগুলো সব জায়গা মতো রেখে দিলাম। যে 6টা খুনের ঘটনা ঘটেছে সেগুলো তারিখ, সময় সব আমার জানা আছে। নানান খবরের কাগজে সে বিষয়ে যে রিপোর্ট বেরিয়েছে
সেগুলো অফিসে আমার একটা নিজস্ব একটা ফাইল রয়েছে। সুতরাং ওই খুনগুলোর সময় সিদ্ধার্থ কোথায় কোথায় ছিল সেটা কি এখন খুঁজে বের করা সম্ভব নাকি প্রমাণ করা যাবে? এইটুকু বুঝতে পারছিলাম যে খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে আমাকে এগোতে হবে। পুলিশের কাছে যাওয়ার আগে আমাকে শতকরা 100% নিঃসন্দেহ হতে হবে নিচে নেমে মায়া জিজ্ঞেস করলো, আই এখন খাবি? আমি দেওয়ালে টানানো একটা ঘড়ি দেখে বললাম, সবই তো 9টা বাজে, 10টায় ডাকিস। যদি শেষ পর্যন্ত আমাকে পুলিশের কাছে যেতেই হয় তাহলে দেখতে হবে সিদ্ধার্থকে অ্যারেস্ট করার সময় কিংবা কোর্ট কাচারি হওয়ার সময় কোনোভাবেই যেন আমার নামটা ফাঁস না হয়। আমি চাই না মায়া একটা খুন পাগল লোককে নিয়ে ঘর করুক, আবার এও চাই না যে এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে ওর সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাক। সিদ্ধার্থ যদি সত্যি দোষীও হয় আমি জানি মায়া কিছুতেই আমাকে ক্ষমা করতে পারবে না। সিদ্ধার্থ ফিরছে সামনের সোমবার, ফলে হাতে এখনো দিন 7 সময় রয়েছে। রাতে খাওয়ার সময় মায়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা টিভি ভিসিআর এইসব সারাতে সিদ্ধার্থ কোথায় কোথায় সাধারণত যায়? মায়া সেসব জায়গার নাম বলল। আমি জিজ্ঞেস করলাম, কবে কোন বাড়িতে রিপেয়ার করতে যায় ঠায় তার কোনো রেকর্ড আছে? মায়া খেতে খেতে ভুরু কুচকে তাকালো। কি ব্যাপার বলতো, তুই যে হঠাৎ গোয়েন্দার মতো প্রশ্ন শুরু করলি? আমি অপ্রস্তুত হয়ে গেলাম, তাড়াতাড়ি বলে উঠলাম, আরে না না সেরকম কিছু না। তারপর এসে বললাম, আসলে ভাবছিলাম যে এইসব রিপেয়ারের কাছ থেকে সিদ্ধার্থ বোধহয় অনেক টাকা বাড়তি রোজগার করে। তোর কি মজা বল? মায়া এবারে সহজ হয়ে আসলো। না রে, সেরকম খুব একটা হয় না, এই 700-800 বড় জোর। বাকি কথাবার্তায় নতুন কিছুই আর জানা গেল না। পরদিন অফিসে গিয়ে প্রথমেই আমার দেরাজ থেকে আয়রন ম্যানের ফাইলটা বের করলাম। প্রথম থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করলাম। কোনো কোনো জায়গায় দরকার মতো লাল পেন্সিল দিয়ে দাগ দিলাম। চেষ্টা করলাম যাতে আয়রন ম্যানের চরিত্রের একটা আদল খুঁজে পেতে। লোকটার কোন কোন আচরণ সিদ্ধার্থের সাথে মেলে, আদৌ মেলে কি? মনস্তত্ত্ব আমার লাইন নয়, কিন্তু এই বিষয়ে মায়ার সাহায্য পাওয়া সম্ভব নয়। অথচ মনে হচ্ছিল আমার সমস্ত সন্দেহ সংশয়ের উত্তর রয়েছে সিদ্ধার্থর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উপরে। একটু ভাবতে ভাবতে হঠাৎই ডাক্তার রায়চৌধুরীর কথা মনে পড়ল। খুব নামকরা সাইকিয়াট্রিস্ট। ডাক্তার চিরঞ্জিত রায়চৌধুরীর বাড়ি লর্ডস সিনহা রোডে। 9টাতেই রাস্তাটা এত নির্জন যে গা ছমছম করে। মনে হয় এই বুঝি পিছনে পায়ের শব্দ শোনা গেল। মিনিট 2 মধ্যেই ডাক এলো। তারপর সোজা ভেতরে ডক্টর রায়চৌধুরীর ড্রয়িং রুমের সোফায়। ডক্টর রায়চৌধুরী গম্ভীর স্বরে কথা শুরু করলেন। আপনি সুবিনয় বাবুর কলিগ? আমি মাথা নাড়লাম। বলুন, কি খাবেন, চা না কফি? আমি হেসে বললাম, ওসবের জন্য ব্যস্ত হবেন না, এই দিকটা বেশ নির্জন, আমি চটপট কথা সেরেই চলে যাব। মনস্তত্ত্বের ব্যাপারে কয়েকটা প্রশ্ন ছিল। পার্সোনাল? অন্তত এখনো সে অবস্থা হয়নি। আমার প্রশ্নগুলো আয়রন ম্যানের বিষয়ে।
কারণ আমাদের কাগজে এই ব্যাপারটা আমি রিপোর্ট করছি। ডাক্তার রায়চৌধুরীর মুখ গম্ভীর হল। কয়েক সেকেন্ড চুপ করে কি ভেবে তারপর বললেন, বলুন, কি জানতে চান? ধরুন বিয়ে থা করা একটা সংসারী লোক, বউকে বাচ্চাকে দিব্যি ভালোবাসে, এইরকম একটা লোক কি আয়রন ম্যান হতে পারে? দেখুন, এরকম বহু নজির আছে আমাদের লাইনে। এমনিতে হয়তো খুব স্বাভাবিক মানুষ, বিয়ে থা করে সুখী, কিন্তু ডেঞ্জারাস সেক্স ক্রিমিনাল। আমি একটা লোককে আয়রন ম্যান বলে সন্দেহ করছি। একটু থেমে আবার বললাম, আপনি বোধহয় জানেন যে লোকটা ভিকটিমদের ওই সায়া টায়া এইসব চুরি করেছে, মানে পুলিশ তাই বলছে। তার লোকটা কি জিনিসগুলো নিজের কাছে রেখে দিচ্ছে? মানে বারবার কেন যে হোঁচট খাচ্ছি আমি। মনটাকে গুছিয়ে নিয়ে জোর এনে বললাম, ধরুন লোকটা সায়া ব্রা এই সমস্ত নিজের কাছে জমিয়ে রাখে, এর কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন? ডাক্তার রায়চৌধুরী ধোঁয়া ছাড়লেন কয়েকবার, তারপর বললেন, দেখুন, আমি সাইকিয়াট্রিস্ট, জ্যোতিষী নই মিস রয়। যদি আপনি আন্দাজে ঢিল ছুটতে বলেন তাহলে চেষ্টা করতে পারি। যেমন লোকটা হয়তো ওইসব আন্ডারগার্মেন্টসকে ভিক্টরি সিম্বল বলে ভাবে। সে যে লড়াইয়ে জিতেছে তার জলজ্যান্ত প্রমাণ। কিংবা বেচারার হয়তো মহিলাদের অন্তর্বাস জমানোর হবি আছে। ফ্রয়েড সাহেব তো এ বিষয়ে অনেক কিছু লিখে গেছেন। আমি যে তার কথার মাঝখানে উসখুস করতে শুরু করেছি সেটা ডাক্তার রায়চৌধুরী হয়তো খেয়াল করে থাকবেন। তারপর হঠাৎই খুব অন্তরঙ্গ সুরে বললেন, মিস রয়, আমার মনে হয় আপনি কোনো প্রবলেমে পড়েছেন। আপনি তো জানেন আমাদের প্রফেশনে কথা গোপন রাখাটাই বড় কথা। সুতরাং আপনি মন খুলে আমাকে সব কিছু নির্দ্বিধায় বলতে পারেন। আমার যে কি হলো, হঠাৎ চোখের কোণটা ভিজে গেল, গলা ধরে এলো যেন। আমি আর পারলাম না, ডাক্তার রায়চৌধুরীকে সব খুলে বললাম। সব শোনার পর কিছুক্ষণ উনি চুপ করে রইলেন, তারপর বললেন, ওকে, বলো, তোমাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, সিদ্ধার্থর কেস হিস্ট্রিটা আপনি একবার খতিয়ে দেখুন। মনোনিকেতনে নিশ্চয়ই আপনার জানা চেনা আছে। ওর মানসিক রোগের ব্যাপারে আমি আপনার মতামত চাই। ডাক্তার রায়চৌধুরী অভয় দিয়ে হাসলেন। কোনো চিন্তা নেই, তুমি শুধু একটা দিন সময় দাও আমাকে। পরশু সকালে 9টা নাগাদ আমার চেম্বারে দেখা করো, সব রিপোর্ট পেয়ে যাবে। এই নাও আমার কার্ড, এতে ঠিকানা, ফোন নাম্বার সব আছে। মায়ার জন্য আমার খুব খারাপ লাগছিল। ওকে আমি ভালোবাসি টনিকেও, তাই এই বিপদ থেকে বাঁচাতে চাইছি। ওরা তো জানে না যে ওরা আগ্নেয়গিরির উপরে নিশ্চিন্তে বসে আছে। বৃহস্পতিবার সকাল 9টায় ডাক্তার রায়চৌধুরীর চেম্বারে গেলাম। আরে এসো এসো, প্লিজ টেক ইউর সিট। উনি বোধহয় আমার মনের অবস্থা বুঝতে পারলেন, তাই বললেন,
বুঝলে, সম্পর্কের চেয়ে একটা মানুষের প্রাণের দাম অনেক বেশি। তুমি অন্তত কোনো অন্যায় করছো না, তবে এটা মনে রাখবে কোনো ইনোসেন্ট লোক যেন শাস্তি না পায়। রায়চৌধুরী চশমা খুলে রাখলেন টেবিলে, বললেন, তোমার অগ্নিপতির কেস হিস্ট্রি বেশ ইন্টারেস্টিং। তুমি জানো সিদ্ধার্থর বাবা ওর মাকে খুন করেছিল, তারপর নিজে আত্মহত্যা করে। আমি অবাক হয়ে গেলাম। এইটা তো কখনো মায়ের কাছে শুনিনি, জানি না, এই প্রথম শুনলাম। আমার বোনও কখনো বলেনি, অবশ্য ও নাও জানতে পারে। কিছুক্ষণ চুপ থেকে আমি জিজ্ঞেস করলাম, এটা কবেকার ঘটনা? ডক্টর রায়চৌধুরী বললেন, সিদ্ধার্থ তখন মাত্র 12 বছর বয়স। ওরা তালতলায় থাকতো। মন নিকেতনে ডক্টর পাল ওর কেসের চার্জে ছিলেন। ওর কাছেই শুনলাম সিদ্ধার্থ বলেছে ওর মা নাকি উচিত শাস্তি পেয়েছে। সিদ্ধার্থ বাবাকে যেমন ভালোবাসতো ঠিক তেমনই ঘেন্না করতো ওর মাকে। ওর কথা অনুযায়ী টেবিলে রাখা একটা ভাঁজ করা কাগজ তুলে নিলেন তিনি, সেটা খুলে কি পড়লেন। তারপর কথার খেই ধরে বললেন, ওর মা ছিল খুব সুন্দরী, কিন্তু আনফেথফুল। লুকিয়ে আর 5টা লোকের সঙ্গে মানে ডোন্ট মাইন্ড, নানা জনের সঙ্গে বাজে রিলেশন ছিল ওর মায়ের। সিদ্ধার্থ সবই জানত, কিন্তু মায়ের হাতে মার খাওয়ার ভয়ে চুপ করে থাকতো। তো একবার মায়ের কথার অবাধ্য হয়ে সাংঘাতিক মারও খেয়েছে। সিদ্ধার্থ এরকম আতঙ্কে চুপ করেই থাকতো। তারপর একদিন ওর বাবা সরাসরি দেখে ফেলে ওর মায়ের কেলেঙ্কারি। সিদ্ধার্থ জানতো সেদিন বাবা কখন ফিরবে, কিন্তু মাকে ইচ্ছে করেই সেটা বলেনি। ব্যাস, ওর বাবার বোধহয় মাথা গরম ছিল। কলা টিপে বউকে খতম করে নিজে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। সে এক বিভৎস ব্যাপার। এর জন্য কি সিদ্ধার্থর মানে অপরাধ বোধ, একটা গিল্ট কমপ্লেক্স তৈরি হয়? কাগজটা ভাঁজ করে আবার টেবিলে রেখে দিলেন তিনি। সে বললেন, তোমাদের রিপোর্টারদের নিয়েই এক ঝামেলা, সব সময় থ্রিলিং এক্সপ্লেনেশনের খোঁজ। না, ডক্টর পাল তো পরিষ্কার বলেছেন কোনো রকম গিল্ট কমপ্লেক্স ছিল না। আর মনের গোলমাল থাকলেই যে গিল্ট কমপ্লেক্স থাকতে হবে তাই বা কে বলেছে? এটা ঠিক যে বাবা মারা যাওয়ায় সিদ্ধার্থ খুবই দুঃখ পেয়েছিল। সবসময় বাবার মৃত্যুর জন্য ওর মাকে দায়ী করেছে। আর মায়ের মৃত্যুর ব্যাপারে ওর যে ইনডাইরেক্ট হাত ছিল তার জন্য ওর গর্ব হয়। ও ভাবে যে পাপের জঞ্জাল অন্তত কিছুটা ও সাফ করতে পেরেছে। আমি ঠিক কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। কোন রকমে বললাম, গিল্ট কমপ্লেক্স যদি না হয় তাহলে কি? তিনি বললেন, দেখো, এই সব ব্যাপার কখনোই খুব সহজ সরল হয় না। সিদ্ধার্থর মনের ভেতরে হয়তো 1000 রকম জটিল মারপ্যাচ রয়েছে, তবে একটা ব্যাপার আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে, সুন্দরী মহিলাদের ও এতটুকুও বিশ্বাস করে না। তুমি কিছু মনে করো না, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে তোমার বোন বোধহয় তেমন সুন্দরী নয়।
আমি বললাম, ঠিকই ধরেছেন, মায়া একেবারে সাদামাটা দেখতে, এই আমারই মতন। ইয়াস, হয়তো সেই জন্যই সিদ্ধার্থ মায়াকে ভালোবেসে বিয়ে করেছে। ওর বিশ্বাস মায়া ওকে কখনো ঠকাবে না। তার মানে সুন্দরী মেয়েদেরও ঘেন্না করে? যখনই যে কোনো সুন্দরী বিবাহিতা মেয়েকে মাথা থেতলে দিয়ে খুন করে, তখনই ও মনে মনে ধরে নেয় যে ও ওর মাকে উচিত শাস্তি দিচ্ছে, দুনিয়া থেকে পাপের জঞ্জাল সাফ করছে। আমার মুখে বোধহয় সামান্য একটু আশা প্রত্যাশা ফুটে উঠেছিল। সেটাকে লক্ষ্য করেই তিনি বললেন, শোনো, আমি যেটা বলছি সেটা পুরোটাই থিওরিটিক্যাল। সিদ্ধার্থর সঙ্গে দিন সাতেক সিটিং দিতে পারলে হয়তো আরো অনেক কিছু বলতে পারতাম। এখন যা বলছি তার অনেকটাই যেন পরের মুখে ঝাল খাওয়া। তবে একটা কথা মোটামুটি শিওর হয়ে বলা যায়, যদি খুন হওয়া মেয়েগুলোকে ওর মায়ের বদলি ভেবেই খুন করে থাকে, তাহলে মেয়েগুলো শুধু সুন্দরী হলেই চলবে না, ওদের চরিত্র খারাপ হওয়া জরুরি, ওর মায়ের মতো। আমি বললাম, হতে পারে, কারণ 6টা মেয়েই ম্যারিড ছিল। চশমার কাঁচ মুছে রায়চৌধুরী ধীরে ধীরে বললেন, তা যদি হয়ও, তাহলে সিদ্ধার্থ সেটা কি করে জানবে? কারণ যতদূর জানি খুন হওয়া মেয়েগুলোর মধ্যে কোনো কানেকশন ছিল না। সুতরাং 6টা বিবাহিত মেয়ের সঙ্গে সিদ্ধার্থর আলাপ হবে, এমন ঘনিষ্ঠতা হবে যে ও জেনে ফেলবে ওরা আনফেথফুল, এইটা ইম্পসিবল। একেবারে গল্পের মতো শোনাচ্ছে। আমার মাথায় পর পর যেন বাজ পড়ল কয়েকটা। চোখের সামনে নিচে উঠল সর্ষে ফুলের ঝাঁক। উত্তেজিত ভাবে বলে উঠলাম, গল্প হবে কেন? ও তো বাড়ি বাড়ি টিভি, ভিসিআর এসব সারানোর কাজ করে। ভুরু কুঁচকে গেল ডাক্তার রায়চৌধুরীর। জিজ্ঞেস করলেন, তার মানে? সন্ধেবেলা বা রাত্রিবেলা ও এসব সারাতে ঠারাতে যায়, তখন হয়তো এসব মহিলাদের চরিত্রের ব্যাপারটাও জেনে থাকবে। ওর যা চেহারা, যেন শ্বেত পাথরে খোদাই করা পুরুষালী মূর্তি। ইচ্ছে করলেও সিনেমাতেও নামতে পারত। ওকে একা পেয়ে যে কোনো মেয়ে নষ্টামি করতে পারে। তাহলে তখনই তো সে মেয়েটাকে খতম করতে পারত। আমি যে ক্রমেই সিদ্ধার্থের বিরুদ্ধে ওকালতি করতে শুরু করেছি, চট করে জবাব দিলাম। তখন হয়তো সুযোগ পাইনি, হয়তো বাড়িতে লোকজন ছিল, বাচ্চা কাচ্চা ছিল, তাছাড়া বাড়িতে ওর আসা যাওয়া সবাই দেখে ফেলেছে। এমন হতে পারে যে ওই সব মেয়েরা ইশারায় ও সাড়া দিতে চেয়েছিল অন্যভাবে। যখন ফাঁকা ঘর পেয়েছে তখনই রাস্তা সাফ করে ফেলেছে। আর ব্যাস, নিশ্চিতভাবে ওর কাজ হাসিল করে ফেলেছে। মেয়েরা ওর অভিনয় ধরতে পারেনি। 6টা মেয়ে ওর সঙ্গে প্রেম করতে চেয়েছিল বলছো? প্রশ্নটায় সন্দেহের সুর ছিল, তাই বুঝিয়ে বলার চেষ্টা করলাম। না, হয়তো কয়েকজনের বেলায় তাই, আর অন্যদের বেলায় সিদ্ধার্থ হয়তো অবৈধ প্রেমের কোনো সূত্র পেয়েছে। আবার তার ভুরু কুঁচকে গেল। চোখ বুজে কিছুক্ষণ কি চিন্তা করে তিনি বললেন, হতে পারে, আবার নাও হতে পারে। সিদ্ধার্থর সঙ্গে সিটিং না দিয়ে আমি তোমাকে এর বেশি কিছু বলতে পারছি না। এবারে তুমি যা ভালো বুঝো করো। উইশ ইউ বেস্ট অফ লাক। আয়রনম্যানের কেসটার দায়িত্বে রয়েছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সরকার। সুতরাং রায়চৌধুরীর চেম্বার থেকে বেরিয়ে সোজা চলে গেলাম লালবাজারে সরকারের কাছে।
বলুন কি চাই? আয়রন ম্যানের নতুন কোনো খবর নেই। আরো 2-4টে লাশ না পড়লে ও শালা ধরা পড়বে না। আমি বসে কয়েক মিনিট দম নিলাম, চাপা গলায় বললাম, মিস্টার সরকার, আয়রন ম্যানের কেসের ব্যাপারে একটা মোক্ষম ক্লু দিতে পারি। তাই? আচ্ছা। বুঝলাম, আয়রন ম্যানের ব্যাপারটা শুরু হওয়ার পর থেকে বহু লোক এসে এরকম বহু মোক্ষম সূত্র জানিয়ে গেছে সরকারের কাছে। আমি কিছুটা আহত হয়েছিলাম, তাই পরের কথাগুলো একটু জোর দিয়েই বললাম, মিস্টার সরকার প্লিজ, আমি ঠাট্টা করছি না। বলুন কে ক্লো? আমি বললাম, সব বলছি, কিন্তু একটা কন্ডিশন আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনার কাগজ এক্সক্লুসিভ স্টোরি পাবে, কোনো চিন্তা নেই। আমি মাথা নেড়ে বললাম, না না, তা নয়, এই ক্লু আপনি কোথা থেকে পেয়েছেন সেটা যেন কেউ জানতে না পারে। শর্ত মঞ্জুর, এবারে বলুন। আমি বললাম, আরো একটু ব্যাপার আছে, এই কেসের কোনো ব্যাপারে যেন আমার নাম না ওঠে, আমি একেবারে আড়ালে থাকতে চাই। সেটা কি করে সম্ভব? আরে কেসে আপনার এভিডেন্স লাগতে পারে। আমি বললাম, লাগবে না, ধরে নিন যে আমি একজন ইনফর্মার। আবার কিছুক্ষণ চিন্তা, তারপর বললেন, ঠিক আছে, আয়রন ম্যানকে গারদে ভরতে পারলে আমি আর কিছু চাই না, এবারে বলুন। আমি গোটা গল্পটা ওকে খুলে বললাম, ডক্টর রায়চৌধুরীর কথাও বাদ দিলাম না। আমার কথার ভিত্তিতে ইন্সপেক্টর সরকার মৃত মহিলাদের 6 জন স্বামীকেই আবার জিজ্ঞাসাবাদ করল। তাদের 3 জন বলল টিভি সারানোর লোক তাদের বাড়িতে এসেছিল, তবে কপাল খারাপ, 2 ক্ষেত্রেই তাদের বউরা টিভি সারানোর ব্যবস্থা করেছিল। মিস্ত্রি যখন এসেছিল তখন স্বামীরা বাইরে ছিল, ফলে কে কোথা থেকে এসেছিল তারা জানে না। অন্য 2 জন স্বামী জানালো যে তারা জানেই না বাড়িতে কোনো টিভি সারানোর লোককে ডাকা হয়েছিল। তাদের স্ত্রী যখন মারা যায় তখন তারা কলকাতার বাইরে ছিল। তবে হতে পারে যে তাদের বউরা টিভি সারানোর ব্যাপারটা বলতে ভুলে গিয়েছিল। 6ষ্ঠ জন জানালো টিভি সারানোর লোকটিকে সে দেখেছে এবং আবার দেখলে মনে হয় চিনতে পারবে। সিদ্ধার্থর একটা ফটো জোগাড় করে তাকে দেখাতেই সে শনাক্ত করতে পারল। তখন সন্দেহজনক হিসেবে সিদ্ধার্থকে গ্রেফতার করা হলো। কিন্তু সিদ্ধার্থ কলকাতায় ফেরার আগেই ইন্সপেক্টর সরকার কাজ সেরে নিয়েছিল। শুক্রবার একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে সরকার হাজির হলো মায়ার বাড়িতে। প্রতিশ্রুতি মতো আমাকেও আড়াল করলো। হতচকিত মায়াকে সরকার বলল, কিছু মনে করবেন না ম্যাডাম, আর তো ভয় পাওয়ারও তেমন কোনো ব্যাপার নয়। আসলে আয়রন ম্যানের হাতে খুন হওয়া একটা মেয়ের বাড়িতে আপনার স্বামী টিভি সারাতে গিয়েছিলেন, হয়তো অন্যদের বাড়িতেও গিয়ে থাকতে পারেন। সেই জন্যেই পুলিশ আপনার স্বামীর টিভি সারানোর যন্ত্রপাতিগুলো একটু খুঁটিয়ে দেখতে চায়। মায়ার রাজি না হয়ে উপায় ছিল না। তাছাড়া আমি ওকে ভরসা দিলাম। ও কেমন যেন বিহ্বল হয়ে পড়েছে। ও কি করে বুঝবে যে এই সার্চ ওয়ারেন্টের মূলে আমি? ছোট আলমারি, তার ভেতরে প্লাস্টিকের বাক্সটা পাওয়া গেল জায়গা মতোই। তবে সিদ্ধার্থ আর 5 জনের বাড়িতে টিভি সারাতে গিয়েছিল কিনা তার কোনো প্রমাণ পাওয়া গেল না। ছাদের ঘর থেকে কয়েকটা বড় রেঞ্জ আর হাতুড়ি নিয়ে গেল সরকার। সায়ার ব্রেসিয়ার গুলো দেখে মায়া প্রথমটা অবাক হয়ে গেল, খুব তাড়াতাড়ি সামলে নিল। স্পষ্ট গলায় বলল, ওগুলো আমার,
কিন্তু সরকার ঠান্ডা গলায় জবাব দিল, হতে পারে আপনার, কিন্তু আপাতত এগুলো আমরা নিয়ে যাব। যদি সত্যি আপনার এগুলো হয় তাহলে পরে ফেরত পাবেন। এরপর দিল্লি থেকে ফেরা মাত্রই হাওড়া স্টেশন থেকে সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হয়। মায়া একেবারে ভেঙে পড়ল। আমি ভাবলাম ওর আবার নার্ভাস ব্রেকডাউন না হয়ে যায়। ওকে আর টনিকে একা রাখা যায় না, তাই আমি ওর কাছেই থেকে গেলাম। তারপর দিন নিউজ এডিটরকে বলে আমি আয়রন ম্যানের ব্যাপার থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে এলাম। আমার মানসিক অবস্থা বিবেচনা করে আর্জিও মঞ্জুর হলো। তবে ভেতরে ভেতরে মারাত্মক কৌতূহল আমাকে খোঁচা মারছিল। তাই গোপনে ইন্সপেক্টর সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চললাম। সিদ্ধার্থই যে আয়রন ম্যান সেই বিষয়ে সরকারের মনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু তার কেসটা সাজাতে গেলে গোলমাল ধরা পড়ছিল বহু জায়গায়। যেমন সিদ্ধার্থই যে 6 জনের বাড়িতে টিভি সারাতে গেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যদিও একটা বাড়ির কথা সিদ্ধার্থ প্রাথমিক জেরাতেই স্বীকার করেছে, সরকারের ধারণা সিদ্ধার্থ খুব চালাক। যখন সে জানে যে তাকে কেউ শনাক্ত করে ফেলতে পারে, তখন আগে ভাগেই সত্যি কথাটা বলে দিয়েছে, কোনো রকম ঝুঁকি নেয়নি। অবশ্য এটা ঠিক, আদালতে এই ব্যাপারটা প্রমাণ করা অসম্ভব। তাছাড়া 6টা খুনি নিশ্চিতভাবে আয়রন ম্যানের কাজ, এটাও প্রমাণ করা বেশ শক্ত। সুতরাং দ্বিতীয় যদি কোনো খুনি থাকে, তাহলে এমনও হতে পারে সিদ্ধার্থ হয়তো নিজের খেয়ালেই ওইসব সায়া আর ব্রেসিয়ার জোগাড় করেছে, কিন্তু কাউকে খুন করেনি। খুনের রাতে কিংবা সন্ধ্যায় সিদ্ধার্থর অ্যালিবাই আছে কিনা সেটাও ইন্সপেক্টর সরকার খতিয়ে দেখছে। কিন্তু বেশ বুঝতে পারছি এর নিষ্পত্তি করা সহজ নয়। সিদ্ধার্থ যেমন নিজের অ্যালিবাই নিশ্চিতভাবে প্রমাণ করতে পারবে না, তেমনি পুলিশও বোধহয় প্রমাণ করতে পারবে না যে সিদ্ধার্থ 6টা অকুস্থলেই হাজির ছিল। এত সব গোলমাল থাকা সত্ত্বেও ইন্সপেক্টর সরকারের দৃঢ় বিশ্বাস যে কেসটা দাঁড় করানো যাবে। বিশেষ করে ওই অ্যাসিড, তালা, ছিটকিনি বা হুড়কো খোলার যন্ত্রপাতি, আসামি পক্ষের উকিল এইসবের তেমন কোনো জুৎসই ব্যাখ্যা দিতে পারবে না। তাছাড়া সিদ্ধার্থর বাড়িতে যে কালো পোশাক পাওয়া গিয়েছে, বেশ কয়েকজন লোককে কালো পোশাক পরিয়ে আবছা আলোয় হেঁটে যেতে বলার সময় ভদ্রমহিলা সন্দেহভাজন বলে কিন্তু সিদ্ধার্থকেও বেছে নিয়েছে। তাছাড়া ওর মাথা গোলমালের কেস হিস্ট্রি থেকেও খানিকটা জোর পাওয়া যাবে। মায়া পুলিশকে যে স্টেটমেন্ট দিয়েছে তাতে বেশ জোর দিয়েই বলেছে আয়রন ম্যানের খুনের দিনগুলোয় সিদ্ধার্থর বাড়ির কাছেই ছিল। প্রথমটায় ভেঙে পড়লেও 3-4 দিনের মধ্যেই মায়া বেশ সামলে উঠল। তারপর আমার সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই কলকাতার খুব নামী ক্রিমিনাল লয়ার যতীন বসু রায়কে সিদ্ধার্থর কেসের দায়িত্ব দিল। তারপর তার সঙ্গে যতবারই দেখা করতে গেছে আমি সঙ্গে গেছি। মায়া তাতে আপত্তি করেনি। প্রথম মায়া আমাকে খুব ভালো চোখে নেয়নি, বুঝতে পারলো। যখন পরে বুঝলো এই ব্যাপারে আমিও যথেষ্ট আপসেট হয়েছি, তাছাড়া আমি যে আর আয়রন ম্যানের কেসটা রিপোর্ট করছি না সেটাও ওকে জানিয়েছিলাম। মামলা আদালতে ওঠার দিন 20 আগে আমি আর মায়া একদিন গেলাম মিস্টার বসু রায়ের সঙ্গে শেষ জরুরি মিটিংয়ের জন্য। সিদ্ধার্থর সঙ্গে কথাবার্তা বলে এবং যাবতীয় সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে তিনি একটা ছক কষেছেন। মায়াকে লক্ষ্য করে তিনি বললেন, দেখুন, আপনার স্বামীর এগেনস্টে যত এভিডেন্স পুলিশ জোগাড় করেছে সবই সার্কামস্ট্যান্সিয়াল। সুতরাং প্রসিকিউশনই আগে প্রমাণ করুক আপনার স্বামী দোষী। ভাববেন না যে আমি প্রমাণ করতে পারবো আপনার স্বামী নির্দোষ। আমাদের কাজ হবে শুধু সংশয় তৈরি করে দেওয়া।
and that will be enough. সেটা করবেন কি করে? আমি জিজ্ঞেস করলাম। প্রথমে ওই অ্যাসিড, স্টিলের পাত, নোজ প্লায়ার্স ওগুলোর কথাই ধরা যাক। প্রসিকিউশন বলবে ওগুলো দিয়ে দরজা ছিটকিনি, তালা কিংবা জানালার গ্রিল কেটে সিদ্ধার্থবাবু ভিকটিমদের ঘরে ঢুকতেন। আমরা বলবো ওগুলো টিভি বা ভিসিআর সারানোর যন্ত্রপাতি। অ্যাসিড ঠিকমতো ডাইলুট করে নিলে তা দিয়ে যন্ত্রপাতি সাফাইয়ের কাজ হতে পারে। তাছাড়া ইলেকট্রনিক সার্কিট সাফাইয়ের কাজে কত রকম টুলস লাগে তা কি কোনো হিসেব আছে? সিদ্ধার্থবাবুই তো আমাকে বলেছেন ওই স্টিলের পাত দিয়ে উনি ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট টেস্ট করেন, আর তখন ইনসুলেশনের জন্য গ্লাভস জোড়া খুবই জরুরি। আর ওই সায়া টায়াগুলো আমি জানতে চাইলাম। আগে পুলিশ প্রমাণ করুক ওগুলো আপনার বোনের নয়। যদি তা প্রমাণ করতে পারে তখন ওদের নেক্সট ঝামেলা হবে ওগুলো যে ভিকটিমের সেটা প্রমাণ করা। না না মিসেস রয়, একদম ওরিড হবেন না। এ কেসটায় অন্তত 1 লক্ষ লুপহোলস আছে। মায়া জিজ্ঞেস করলো, কিন্তু প্রমাণ না করতে পারুক, ওগুলো সিদ্ধার্থর কাছে রয়েছে কেন সেটা তো জানতে চাইবে। ছাত্রছাত্রী বোকা বোকা প্রশ্ন করলে পেশাদার মাস্টারমশাই যেভাবে অনুকম্পার হাসি হাসেন, বসু রায় ঠিক সেইভাবেই হাসলেন। বললেন, হ্যাঁ, ধরুন ছায়া বা ব্রা জমানোটা সিদ্ধার্থবাবুর হবি, কিংবা মেয়েদের অন্তর্বাস হাতের কাছে থাকলে তার উত্তেজনা বাড়ে। আজ আপনার স্বামীকে পাগল ভাবুক তাতে আমার কিচ্ছু এসে যায় না। আদালত আপনার স্বামীকে খুনই না ঠাউরালেই হলো, তাতে আমি অন্তত খুশি। আশা করি আপনারাও হবেন। ওর সঙ্গে কথাবার্তা বলে এটা বুঝলাম সিদ্ধার্থ যে খুন হওয়া মেয়ের বাড়িতে টিভি সারাতে গিয়েই ছিল সেটাকে নেহাত কাকতালীয় বলে প্রমাণ করার জন্য উনি যথেষ্ট চিন্তা ভাবনা করছেন। কথাবার্তা শেষ করে যতীন বসু রায়ের চেম্বার থেকে আমরা বেরিয়ে পড়লাম। কেন যেন আমার মনে হচ্ছিল বেকসুর খালাস হতে সিদ্ধার্থর বেশ অসুবিধে হবে। যতীনবাবু হয়তো সেটা আঁচ করেছেন, তাই সংশয় তৈরি করে কেসটাকে ভন্ডুল করতে চাইছেন। তাছাড়া মায়াকেও হয়তো খানিকটা ভরসা দিতে চেয়েছেন। মায়াকে দেখে বুঝলাম ও সংশয়ের মধ্যে আছে। ওর ভুরুতে ভাঁজ, চোখ কোচকানো। যতীন বসুর কথার মধ্যে যে খানিকটা ফাঁকা আওয়াজ রয়েছে সেটা বোধহয় ও বুঝতে পেরেছে। তল্পিতল্পা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। তবে একদিন অন্তর একদিন আমি আর অলোক পালা করে ওর সঙ্গে দেখা করতে লাগলাম। মামলা আদালতে ওঠার 2 দিন আগেই আমাদের কাগজের দপ্তরে একটা ফোন এলো। সল্টলেকে একটা নৃশংস খুন হয়েছে, একটি বিবাহিত মেয়ে মারা গেছে। অন্য কোনো কাজের ঝামেলা না থাকায় অ্যাসাইনমেন্টটা নিলাম। অকুস্থলের কাছাকাছি পৌঁছে আমার চৈতন্য হলো, এ তো সিদ্ধার্থর পাড়া। তার একটু পরেই নির্দিষ্ট বাড়িতে ঢুকে পড়লাম, মায়াদের ঠিক পাশের বাড়ি। বাইরের ঘরে বেশ কয়েকজন পুলিশের লোক, তার মধ্যে ইন্সপেক্টর সরকারকেও দেখলাম। একজন ডাক্তার, ফটোগ্রাফার, ল্যাবরেটরির লোকও রয়েছে। ইন্সপেক্টর সরকার আমার কাছে এলো। ঘরের এক কোণে চেয়ারে বসা একজন বছর 35-এর লোককে দেখিয়ে বলল, হাজব্যান্ড আজ সকালেই বোম্বে থেকে ফিরেছে। ভদ্রলোকের চুল উস্কো খুস্কো, বেশ বাস ঠিক নেই, মুখে হতবম্ব ছাপ। সরকার বলল, চলুন ভেতরে চলুন। বেডরুমে এসে বুঝলাম আমি কোথায় এসেছি। সেই ঘর। এই ঘরের জানলা দিয়ে মায়ার রান্নাঘরের জানলা দেখা যাচ্ছে।
আর বিছানায় চিৎপাত হয়ে পড়ে রয়েছেন মিসেস কাপুর। পরনে নাইটি, মাথা চুরমার, একটা চোখ অক্ষত থেকে যাওয়ায় বীভৎস ভয়ঙ্কর লাগছে। দরজা বন্ধ দেখে মিস্টার কাপুর ধাক্কাধাক্কি করেন। তারপর দরজা ভেঙে এই অবস্থা দেখেন। ওদিকের জানলাটার গ্রিল কাটা, মনে হয় মার্ডারার জানলা দিয়েই ঢুকেছিল। সেই একই গল্প, মাথা গুঁড়িয়ে দিয়ে খুন। স্বামীর কথা মতো দুটো সায়া বোধ হয় মিসিং, আর একটা ব্রেসিয়ার। আর সেক্সুয়াল অ্যাসাল্টের কোনো সাইন পাওয়া যায়নি। আমি সরকারকে জিজ্ঞেস করলাম, তাহলে সিদ্ধার্থ? সরকার হাসল, বলল, বেকসুর খালাস। আর কি, জেল হাজতে বন্দি থেকে সে বেচারা কি করে মিসেস কাপুরকে খুন করবে? এ আসল আয়রন ম্যানের কাজ। ব্যাস, গল্প শেষ। সিদ্ধার্থ বেকসুর খালাস হয়ে গেল। এরপর আয়রন ম্যান আর কোনো খুন করেনি। কিন্তু ইদানিং একটা সন্দেহ আমার মনে মাথা চাড়া দিচ্ছে। মায়া একবার বলেছিল, সিদ্ধার্থ যদি বদ্ধপাগল হয় তাহলে ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওর জন্য আমি সবকিছু করতে পারি। মনে পড়ল, মায়া প্রায় বরাবরই যোগব্যায়াম চর্চা করে। ও হয়তো এমন কিছু শক্তিশালী নয়, তবে কোনো ভদ্র মহিলাকে আচমকা কাবু করতে ওর তেমন কোনো অসুবিধে হওয়ার কথা নয়। মিসেস কাপুরকে তো নয়। আর হাতুড়ি কি রেঞ্জ, সে তো যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। এরপরে ওদের বাড়িতে একদিন গিয়েছিলাম। ছাদের ঘরে রাজ্যের আলমারি আর লেপ্তশোক সাজিয়ে রাখা, টিভি, ভিসিআর আর সারানোর কোনো ছিটে ফোটার চিহ্ন ওখানে নেই। কখনো যে সেরকম ছিল তাও বোঝা যাচ্ছে না। পরে মায়ার কাছে শুনলাম সিদ্ধার্থ এসব রিপেয়ারিং এর কাজ ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে সে কথা জিজ্ঞেস করতে আর সাহস হয়নি। হয়তো মায়াই জোর করে ছাড়িয়ে দিয়েছে। ও সাইকোলজি পড়া মেয়ে, ও জানে মানসিক খুনিদের কি করে সামলাতে হয়, কি করে তাদের খুনের প্রবণতা দমিয়ে রাখা যায়। শুধু একটা ব্যাপার খারাপ লাগছিল, মায়ার ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য মিসেস কাপুরকে মরতে হলো। শুনছিলেন অনিশ দেবের লেখা গল্প সামান্য ঝুঁকি। অভিনয় যারা করলেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। গল্প পাঠে ও মায়ার দিদি সাংবাদিকের ভূমিকায় অর্পিতা চক্রবর্তী, মায়ার ভূমিকায় সমৃতা দাস, সিদ্ধার্থ ও ইন্সপেক্টর সরকারের চরিত্রে অর্ধেন্দু মজুমদার এবং ডক্টর রয় চৌধুরী ও যতীন বসু রায়ের ভূমিকায় ডক্টর স্বদেশ মান্না। এই গল্পের সূত্রধর আমি ঐন্দ্রিলা এবং গল্পের সম্পাদনা, আবহ ও সামগ্রিক নির্মাণে ডক্টর স্বদেশ মান্না। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন টিফিন বক্স।